হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নবম শ্রেণীর অনুক্রম এবং ধারা অধ্যায়ের 58 পৃষ্ঠার 8 নম্বর যে সৃজনশীলটা আছে আমরা সেই সৃজনশীলটা আজকে সলভ করব। দেখো সৃজনশীলটা বলছে একটি গুণোত্তর ধারার প্রথম, দ্বিতীয় ও দশমতম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ ও সপ্তমতম পদের সমান। তার মানে কি বোঝাচ্ছে? প্রথমতম পদ সমান, দ্বিতীয়তম পদের সাথে গুণোত্তর ধারার চতুর্থতম পদ সমান, দশমতম পদের সাথে গুণোত্তর ধারার সপ্তমতমের পদটা পরস্পর সমান। এটা দিয়ে আমাদেরকে ক নম্বর প্রশ্ন বলছে সমান্তর ধারার প্রথম পদ a সাধারণ অন্তর d এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাত r হলে ধারা দুটির সমন্বয়ে দুটি সমীকরণ গঠন করতে বলছে। তাহলে আমরা প্রথম অবস্থায় ক নম্বর প্রশ্নে যেটা করব সেটা সমীকরণ গঠন করব। তাহলে সমীকরণ গঠন করতে গেলে আগে প্রথমে আমাদের এই প্রথম পদ, দ্বিতীয় পদ এবং দশমতম পদ, আবার গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ ও সপ্তমতম যে পদটা আছে এই পদটা সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। তো দেখো আমরা কি লিখব? প্রথমে আমরা যদি আগে সমান্তর ধারার ক্ষেত্রে যাই, তাহলে সমান্তর ধারার প্রথম পদ, এই প্রথম পদটাকে আমরা বলবো a, কারণ এখানে আমাদের প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে ধারার প্রথম পদ কত? a। এরপর সমান্তর ধারার সাধারণ অন্তরের কথা যদি বলতে যাই, তাহলে সাধারণ অন্তরটাকে আমরা বলবো d, কারণ এখানে অলরেডি আমাদের সাধারণ অন্তর কি দেওয়া আছে? d দেওয়া আছে। এরপরে আমরা যদি ধারার n তম পদের কথা বলি, সমান্তর ধারার n তম পদ ইকুয়াল কি আসবে? a n 1 ইনটু কত? d, a 1 n 1 ইনটু কত? d। এটা আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্র। এরপরে দেখো আমাদেরকে এখানে বলা হয়েছে দ্বিতীয় পদ এবং দশমতম পদ। তাহলে আমরা যদি n এর জায়গায় 2 বসাই তাহলে আমরা দ্বিতীয়তম পদ পেয়ে যাব। তাহলে দ্বিতীয়তম পদ ইকুয়াল কত হবে? a 2 1 ইনটু d, তার মানে 2 থেকে 1 বিয়োগ করলে কত আসবে? 1 আসবে। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? a কত? d হলো। এরপর আমাদেরকে বলছে ধারার কততম পদ? দশমতম পদ, a 10 1 ইনটু d, তার মানে কি পাবো? a 90। তাহলে প্রথম অংশটুকু যেটা ছিল সেটা ছিল সমান্তর ধারা। তাহলে আমাদের সমান্তর ধারার যে অংশটুকু ছিল সেই অংশটুকু আমরা করে নিলাম। এবার আমরা যাব কিসে? গুণোত্তর ধারা। এখানে বলে দিয়েছে গুণোত্তর ধারার প্রথম পদ এবং সমান্তর ধারার প্রথম পদ এই দুটো পরস্পর কি হবে? সমান হবে। তার মানে সমান্তর ধারার প্রথম পদ যদি a হয় তাহলে গুণোত্তর ধারার প্রথম পদটাও কি হবে? a হবে। তাহলে আমরা লিখব গুণোত্তর ধারার প্রথম পদ কি আসবে বলতো? a আসবে। সাধারণ অনুপাত কি হবে? গুণোত্তর ধারার সাধারণ অনুপাত, দেখো আমাদের প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে সাধারণ অনুপাত কত আসবে? এই যে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত কত? 8। তাহলে আমরা গুণোত্তর ধারার সাধারণ অনুপাত কত পাবো? 8 পাবো। এখন আমাদেরকে বলছে গুণোত্তর ধারার চতুর্থতম পদ আর একটা সপ্তমতম পদ। তো চলো আমরা গুণোত্তর ধারার চতুর্থ এবং সপ্তমতম পদটা বের করি। তাহলে সপ্তম এবং চতুর্থতম পদ যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে সেটা গুণোত্তর ধারার n তম পদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা প্রথমে n তম পদে যাই। গুণোত্তর ধারার n তম পদ সূত্রটা কি আসবে? a r টু দি পাওয়ার n মাইনাস কত? 1। এটা গুণোত্তর ধারার n তম পদের সূত্র। তাহলে আমরা n তম পদের জায়গায় কি পাবো এখন? গুণোত্তর ধারার চতুর্থ পদ, তার মানে 4th তম পদ। a r টু দি পাওয়ার কত আসবে? 4 মাইনাস 1। তাহলে কত আসবে দেখো তো? a r কিউব আসবে, অর্থাৎ a r টু দি পাওয়ার 3। আচ্ছা, এরপর আমরা চাইছি কত? সপ্তমতম পদ। তাহলে গুণোত্তর ধারার সপ্তমতম পদ ইকুয়াল টু কত হবে? a r টু দি পাওয়ার 7 মাইনাস কত? 1। এটাকে আমরা লিখতে পারি কত? a r টু দি পাওয়ার 6। এবার আমাদেরকে সমীকরণ গঠন করতে বলছে। তাহলে সমীকরণের মানে কি? বলা হয়েছে দ্বিতীয় পদের সাথে এই যে দেখো প্রথম পদের সাথে প্রথম, দ্বিতীয় পদের সাথে চতুর্থ। তাহলে দ্বিতীয় পদটা আমরা কত পাইছি? a d। তাহলে a d সমান আমাদের কত আসবে? a r কিউব। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে আমরা শুধু সমীকরণ গঠন করব। তাহলে কত আসবে? a d ইকুয়াল টু a r কিউব। এটা আমাদের প্রথম সমীকরণ। দ্বিতীয়তে বলা হয়েছে a 90, অর্থাৎ আমাদের দশমতম সমান্তর ধারা এবং সপ্তমতম গুণোত্তর ধারা। তাহলে দশমতম সমান্তর ধারা কি ছিল? a 90, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে কি ছিল? সপ্তমতম পদ a r টু দি পাওয়ার 6। তাহলে এটা আমাদের দুইটা সমীকরণ।
আশা করি ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছো। তাহলে ক নাম্বার প্রশ্নটা দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে খ নাম্বার প্রশ্নটা বের করব। কারণটা কি, আমাদের এখানে বলা হয়েছে r এর মান নির্ণয় করো। তাহলে r টা আমরা কোথায় পাবো? এই যে এখানে দেখো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, দুটার মধ্যে আমাদের কি আছে? r আছে। তার মানে r টাকে রেখে আমাদের d টাকে কি করতে হবে? ক্লোজ করতে হবে। তাহলে d টাকে ক্লোজ করার জন্য আমরা এখন সমীকরণটাকে কাজে লাগিয়ে খ নম্বর অঙ্কটাকে কি করব? সলভ করব। তো চলো ক নম্বর অঙ্ক যেহেতু শেষ, তাহলে আমরা খ নম্বর অঙ্কে চলে যাই। দেখো খ নম্বর অঙ্ক যখন আমরা করব তখন অবশ্যই কিন্তু আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক থেকে আমরা যে দুটো সমীকরণ পাইছি সেই দুটো সমীকরণকে আমাদের একটু প্রসেসিং করতে হবে। তাহলে আমরা যদি প্রসেসিং করি, দেখো আমরা কি পাচ্ছি? ক হতে পাই কি পাচ্ছি বলো তো? a d a r কিউব। আমরা প্রথম যে সমীকরণটা পাইছিলাম আর কি। দেখো তো আমরা যেহেতু বলছি r এর মানটাকে আমরা রাখতে হবে, তাহলে আমি r টাকে ডান পাশে রাখবো, যেটাকে আমি বাদ দিয়ে দিব সেটাকে আমি বাম পাশে রাখবো, কারণ ওই মানটাই আমি আবার অন্য সমীকরণে বসায় দেব। তাহলে দেখো আমি যদি a টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে d কত আসবে? a r কিউব মাইনাস হচ্ছে কত? a। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, যেহেতু আমার এখানে 1 নং সমীকরণ ছিল। এই 1 নং সমীকরণটাকে আমি এখানে প্রসেসিং করছি। এরপরে দেখো আমার আরেকটা সমীকরণ ছিল a 90 a আর টু দি পাওয়ার কত? 6। 2 নম্বর সমীকরণটা ছিল। দেখো আমরা 2 নম্বর সমীকরণটাকে যদি প্রসেসিং করি তাহলে কি আছে? এবং a 90 আর টু দি পাওয়ার কত? 6। আমি বলছি d টাকে বামে রাখবো, কারণ d এর মানটাই আমার লাগবে। তাহলে আমি এটাকে ওই পাশে নিয়ে গেলে কি আসবে? 90 r টু দি পাওয়ার কত? 6 মাইনাস হচ্ছে কত? a। তুমি এখান থেকে আরেকটা কাজ করতে পারো, এটাকে তুমি হচ্ছে কমন নিতে পারো, অথবা না কমন নিলেও তোমার চলে। দেখো এখান থেকে আমি যদি এটাকে কমন নেই 90, এটাকে কমন নিলে কত আসে? r টু দি পাওয়ার 6 মাইনাস হচ্ছে কত? 1। দেখো এইটাকে যদি আরেকটু প্রসেসিং করা হয়, তোমরা ভালো করে খেয়াল করতে পারছো যে r টু দি পাওয়ার 6 এটাকে কিন্তু লেখা যায় r কিউব হোল স্কয়ার মাইনাস 1 টাকেও কিন্তু স্কয়ার করা যায়। তাহলে এখানে কি সূত্র বলতেছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা কিন্তু সবাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র জানি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু হচ্ছে কত আসবে? a মাইনাস b। আচ্ছা তাহলে এখন আমি যদি এটাকে সূত্রতে কনভার্ট করি, a ইনটু a প্লাস b a মাইনাস b, তাহলে কিন্তু আমার হয়ে গেল এটা a এটা হচ্ছে b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের কিন্তু যে সূত্রটা ছিল সেই সূত্রটা ভাঙানো হয়ে গেছে। এখন দেখো সূত্র ভাঙানোর পরে আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি, ধরো এটাকে 1 নং সমীকরণ না দিয়ে এটাকে যদি a কমন নিয়ে তুমি r কিউব মাইনাস 1 করো, তাহলে দেখো তোমার জন্য একটা সুবিধা হয়ে যায়। a ইনটু r কিউব মাইনাস 1, দেখো a ইনটু r কিউব মাইনাস 1, তাহলে a ইনটু r কিউব মাইনাস 1 এর জায়গায় যদি আমি এই d টাকে বসায় দেই তাহলে তোমার অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা এই মানটা কি করব? বসায় দেব। কিভাবে? দেখো a ইনটু r কিউব মাইনাস 1 এটার পরিবর্তে আমরা কি বসাবো? শুধুমাত্র d বসাবো। তার সাথে এখানে কত আছে? r কিউব প্লাস 1 আছে। r কিউব প্লাস হচ্ছে কত? 1। দেখো এখানে একটা d আছে, এখানে একটা d আছে। উভয় পাশ থেকে আমরা ওই d টাকে গুণটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে r কিউব প্লাস কত আসবে? 1 আসবে। তাহলে r কিউব থেকে যদি আমি এই 90 থেকে যদি d টাকে কাটাকাটি করি তাহলে কত পাবো? 9 পাবো। তাহলে r কিউব প্লাস কত আসবে? 1 আসবে। 1 টাকে যদি আমি এই পাশে পার করে নিয়ে আসি তাহলে -1 ইকুয়াল টু কত আসবে? r কিউব আসবে। দেখো ভাগ বিয়োগ করলে কত আসে? এখন দেখো আমার r এর মানটা লাগবে। তাহলে r এর মানটা যদি লাগে তাহলে সূচকের একটা নিয়ম আছে, যদি তাদের পাওয়ারগুলো উভয় পাশে সমান থাকে তাহলে দুই পাশ থেকে পাওয়ারটাকে বাদ দেওয়া যায়। যেমন ধরো আমি লিখলাম a টু দি পাওয়ার 3 বা a কিউব ইকুয়াল টু b টু দি পাওয়ার b কিউব। উভয় পাশে পাওয়ারগুলো সমান, তার মানে আমি উভয় পাশে থেকে কি করতে পারি? পাওয়ারগুলোকে ক্যান্সেল করতে পারি। তাহলে আমার যেহেতু r এর মানটা লাগবে, তার মানে আমি পাওয়ারটাকে আমি কি করব? ক্যান্সেল করে দেব। তাহলে পাওয়ারটাকে ক্যান্সেল করতে গেলে অবশ্যই এমন একটা সংখ্যার উপরে পাওয়ার আমাকে কি দিতে হবে? 3 দিতে হবে। তাহলে দেখো তো 8 কে আমি ভাঙায় লিখতে পারি না? 2 গুণন 2 গুণন 2 কয়টা দিয়ে আসলো? 3টা। তাহলে 2 এর উপরে পাওয়ার কিউব দিলে আমি কত পাচ্ছি? 8 পাচ্ছি। তার মানে r কিউব। এখানে লেখা যায় না r কিউব ইকুয়াল টু হচ্ছে 2 কিউব। তাহলে অতএব r এর মানটা কত আসবে? 2 আসবে। দেখো আমাদের খ নাম্বার যে প্রশ্নটা ছিল
প্রশ্নটাতে বলা হয়েছে r এর মানটি নির্ণয় করো। তাহলে আমাদের r এর যে মানটা ছিল সেই মানটা নির্ণয় হয়ে গেছে এবং r এর মানটা কত 2। আমরা এবার গ নাম্বার অঙ্কটা দিয়ে শুরু করে দেই। তাহলে আমরা যেটা দেখলাম খ নাম্বার প্রশ্নে কিন্তু আমি r এর মানটা পেয়ে গেছি, আর এখানে গ নাম্বার প্রশ্নে আমাদের কি বলছে গুণোত্তর ধারার দশমতম পদ যেটা আছে সেটা দেওয়া আছে হচ্ছে কত 5120। তাহলে দেখো আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে খ হতে পাই, আমরা খ হতে যে মানটা পাইছি সেটা কত ছিল বলো তো? খ হতে মানটা ছিল হচ্ছে r কত ছিল 2 ছিল। তাহলে r যদি 2 হয় তাহলে আমরা এখানে গুণোত্তর ধারার দশমতম পদ, তাহলে গুণোত্তর ধারার আমাদের n তম পদের সূত্রটা কি ছিল? গুণোত্তর ধারার n তম পদ ইকুয়াল টু ছিল ar টু দি পাওয়ার কত n মাইনাস 1। গুণোত্তর ধারার আমরা n তম পদের জায়গায় কততম পদে যাব? দশমতম পদে যাব। তাহলে দশমতম পদে যদি যাই তাহলে ar টু দি পাওয়ার কত আসবে 10 মাইনাস 1, তার মানে ar টু দি পাওয়ার কত 9। তাহলে দেখো গুণোত্তর ধারার দশমতম পদ ছিল ar টু দি পাওয়ার 9, আর এখানে গুণোত্তর ধারার দশমতম পদ দেওয়া আছে 5120। তাহলে এটাও দশমতম পদ, এটাও দশমতম পদ, তাহলে দশমতম পদ এবং দশমতম পদ পরস্পর কি হবে? সমান হবে। তাহলে আমরা লিখতে পারি না শর্ত মতে কি লেখা যায়? শর্ত মতে ar টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 5120। এর মানটা কিন্তু আমরা জানি না, কিন্তু r এর মানটা কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে কত? টু টু দি পাওয়ার 9 হয়ে যাবে। তাহলে a ইনটু টু টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 5100 কত 20। টু টু দি পাওয়ার 9 এই মানটা কিন্তু সবাই আমরা জানি, সেটা হচ্ছে কত 512। আমরা ক্যালকুলেটর দিয়ে টু টু দি পাওয়ার 9 চাপ দাও, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 512। তাহলে আমরা এখানে লিখতে পারি বা a ইনটু 512 ইকুয়াল টু 5120। আমরা যদি এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে 5120 ডিভাইডেড বাই কত আসবে 512, অতএব a ইকুয়াল টু কত আসলো 10 আসলো। তাহলে আমাদের a এর যে মানটা ছিল সেই মানটা পেয়ে গেলাম, কিন্তু আমরা কিন্তু এখনো d এর মানটা কিন্তু পাইনি। তাহলে d এর মানটার ক্ষেত্রে তোমরা কিন্তু খ নাম্বার প্রশ্নে এবং ক নাম্বার প্রশ্নে দুটো সমীকরণ লিখছিলা। সমীকরণটা কি ছিল? দ্বিতীয় পদ সমান চতুর্থ পদ, দশমতম পদ সমান হচ্ছে কত সপ্তমতম পদ। তাহলে দ্বিতীয় পদ সমান্তর ধারার দ্বিতীয় পদটা কি ছিল? দ্বিতীয় পদটা ছিল হচ্ছে এরকম যে a d ইকুয়াল টু গুণোত্তর ধারার চতুর্থ পদটা ছিল হচ্ছে ar কিউব। এটা ছিল আমাদের, এটা আমরা কোথা থেকে পাইছি? এটা আমরা ক নাম্বার থেকে পাইছি। তাহলে ক হতে পাই কত a d ইকুয়াল টু ar কিউব। দেখো আমরা a এর মানটা পাইছি 10, r এর মানটা পাইছি কত 2। তাহলে a এবং r এর মানটা যদি আমরা পেয়ে যাই তাহলে অবশ্যই আমরা d এর মানটা বের করতে পারবো। তাহলে d এর মানটা কত আসবে? a এর মানটা হচ্ছে আমরা কত পাইলাম 10 পাইলাম, d এর মানটা জানি না। তাহলে 10 ইনটু r এর মানটা 2 কিউব, তাহলে 10 d 10 ইনটু কত 8। তাহলে d ইকুয়াল টু 8 10 80, 10টা প্লাস ছিল এই পাশে গিয়ে কি হবে মাইনাস হয়ে যাবে, অতএব d ইকুয়াল টু কত আসবে 70। তাহলে d এর মানটা আমাদের যেটা চাওয়া হয়েছিল সেটা হয়ে গেল। তাহলে a এর মানটা আমরা পাইছি কত 10 এবং d এর মানটা আমরা পাইছি কত 70। তাহলে আমরা লিখতে পারি অতএব a ইকুয়াল টু 10 এবং d ইকুয়াল টু কত 70। এটা আমাদের অ্যানসার। আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারছি। তাহলে দেখো একটা ধারাবাহিকভাবে আমরা যদি সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা যদি সূত্রগুলো জানতে পারি বা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের পরের অঙ্কগুলো অটোমেটিকলি চলে আসে। আমি তোমাদেরকে আরো যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে আমি সলভ করে দিব ধারাবাহিকভাবে। আচ্ছা দেখো ঘ নাম্বার যেটা আছে বলছে সমান্তর ধারার প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের তিনটা জিনিস লাগে, একটা হচ্ছে a, একটা হচ্ছে d, আর একটা হচ্ছে n। তাহলে আমাদেরকে বলে দিয়েছে 20টি পদ, পদটাকে আমরা বলি হচ্ছে n, তার মানে n এর মানটা আমাদেরকে দেওয়া আছে। এরপর আমাদের লাগবে a এবং d। দেখো আমরা a এর মানটা অলরেডি বের করে ফেলছি গ নাম্বার প্রশ্নে, কত আসছে 10 আসছে, এবং d এর মানটা আমাদের কত আসছে 70 আসছে। তার মানে a d এবং n এর মানটা আমরা জানি, সো আমরা কি বের করতে পারবো সমষ্টি নির্ণয় করতে পারবো। তো চলো আমরা সমষ্টিটা নির্ণয় করে ফেলি। তাহলে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে সমষ্টির সূত্রটা কি। তাহলে সমষ্টির সূত্র হচ্ছে ধারার n সংখ্যক পদের সমষ্টি
আগে আমরা লিখে নেই a এবং b এর মানগুলো কত। সমান্তর ধারার প্রথম পদ a সমান আমরা কত পাইছি, এই যে 10 পাইলাম। ধারার সাধারণ অন্তর এটাকে d বলবো, d সমান কত পাইছি 70। তাহলে ধারার n সংখ্যক পদের সমষ্টি, এটাকে আমরা SN বলে রাখি। SN এর মানটা কত আছে, সূত্রটা n ডিভাইডেড বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু হচ্ছে কত d। কয়টি পদের সমষ্টি বের করব, 20 টি পদের। তার মানে এখানে s কত আসবে 20। তাহলে 20 ডিভাইডেড বাই 2 এর মানটা কত পাইছি 10 প্লাস n মানে 20 minus 1 into d এর মানটা কত পাইছি 70। 20 divided by 2 equal to 10, 10 into 2 equal to 20 plus 19 into হচ্ছে কত 70। আমরা একটা কাজ করি, এই পুরো অংশটুকু একবারে করে ফেলি। তাহলে 19 into হচ্ছে 70 প্লাস হচ্ছে 20, আমাদের আসলো কত 1350। যদি গুণ করে দিই তাহলে কি আসবে 13500। এটা হচ্ছে আমাদের 20 টি পদের সমষ্টি। আশা করি তোমরা ঘ নম্বর প্রশ্নটা বুঝতে পারছো। তো দেখো এই অঙ্কটা হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবার যারা এখন বর্তমানে 10 এ আছে তাদের জন্য কিন্তু অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। একটু ব্যতিক্রমধর্মী অঙ্ক, তারপরে কিন্তু অঙ্কটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো 9 এবং 10 সকল স্টুডেন্টদের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, তারপর প্র্যাকটিস করে দেখবা যে অঙ্কটার জড়তা থাকবে না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।